আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি মাস্টার্স শেষ বর্ষের বাংলাদেশের সাহিত্য এই ক্লাসটি নিয়ে আলোচনা করব। এই ক্লাসের ইতিপূর্বে কবিতা, ছোট গল্প, উপন্যাস আলোচনা করা হয়েছে। আজকে হচ্ছে প্রবন্ধ। আমরা জানি তিনজন প্রাবন্ধিকের প্রবন্ধ এখানে দেওয়া আছে, মোতাহার হোসেন চৌধুরী, আবুল ফজল এবং আব্দুল হক। এই তিনজন প্রাবন্ধিকের মোটামুটি অনেকগুলোই প্রবন্ধ দেওয়া আছে। তো আজকে আমি মোতাহার হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ নিয়ে আলোচনা করব। মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা প্রবন্ধ গ্রন্থ, এই গ্রন্থটিতে মূলত 30টি প্রবন্ধ রয়েছে, কিন্তু মাস্টার্সের 30টি প্রবন্ধই আসলে আমাদের পড়তে হবে না। এটা যেহেতু বাংলাদেশের সাহিত্যে আমরা জানি ছোট গল্প, কবিতা, উপন্যাস এবং প্রবন্ধ গ্রন্থ নিয়ে 100 মার্কসের একটা কোর্স। তো এই কোর্সে আসলে এতগুলো প্রবন্ধ পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এজন্য আমরা বেছে বেছে যেই প্রবন্ধগুলো বিগত প্রশ্নে এসেছে, নর্মালি জাতীয় ভার্সিটি এই বিগত সালের প্রশ্নগুলি ঘুরে ফিরে দিয়ে থাকে। তো এখান থেকেই যদি আমরা মোটামুটি একটু ধারণা নিতে পারি, তাহলে হয়তো আমাদের লিখে আসা খুব সহজ হবে। তো মোতাহার হোসেন চৌধুরীর আজকে 2টি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। বরাবর বিগত সালের কোশ্চেনে দেখেছি যে মোতাহার হোসেনের এই 2টি প্রবন্ধ থেকেই বারবার আসছে, একটা হচ্ছে সাংস্কৃতিক কথা, আরেকটা হচ্ছে জীবন ও বৃক্ষ। এই 2টি প্রবন্ধই ঘুরে ফিরে আসছে এবং এই 2টি প্রবন্ধ কিন্তু যে শুধুমাত্র মাস্টার্সের সিলেবাসের অন্তর্ভুক্ত তা নয়, এটি হচ্ছে একাডেমিক এবং নিবন্ধনের কোর্সেরও অন্তর্ভুক্ত। এই জন্য এখন থেকেই আপনারা এই যে বেসিকগুলো এগুলো সুন্দরভাবে ঠিক করে নিন, দেখবেন যে পরবর্তী ধাপে গিয়েও এগুলোর উপকারিতা পাবেন। তো শুরু করছি সংস্কৃতি কথায়। এটি প্রকাশিত হয় 1958 সালে। সংস্কৃতি কথা বলতে এখানে যে মোটামুটি 30টি প্রবন্ধ রয়েছে, প্রত্যেকটি প্রবন্ধের মধ্যে কোনো না কোনো ভাবে কিন্তু জীবনের উত্তরোত্তর পরিবর্তন, প্রগতি, তারপরে হচ্ছে মহৎভাবে বাঁচা, সুন্দরভাবে বাঁচা এবং মানবিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখানে পরিস্ফুট হয়েছে, যা হচ্ছে উত্তরোত্তর আমাদের মূল্যবোধকে জাগিয়ে তোলে। 30টি গ্রন্থের মধ্যে হচ্ছে কোনো না কোনোভাবে মানবিক বোধ, বিবেক বোধকে জাগ্রত করার চেষ্টা করেছে এবং সকলকে সংস্কৃতিবান হওয়ার চেষ্টা করিয়েছেন, সংস্কৃতির বৈশিষ্ট্যকে ধারণ করার চেষ্টা করতে বলেছেন। এই জন্যই কিন্তু এই পুরো প্রবন্ধ গ্রন্থের নামকরণ করা হয়েছে সংস্কৃতি কথা। আর এটি হচ্ছে রচনা করেছেন মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে না বললেই নয়, তিনি হচ্ছে একজন বাংলাদেশি লেখক। তিনি 1903 সালে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে 1956 সালে মৃত্যুবরণ করেন। আর এই মোতাহার হোসেন ছিলেন মূলতই কর্মজীবনে তিনি সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। আর মোতাহার হোসেন চৌধুরীর অন্যতম একটা পরিচয় হচ্ছে তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম প্রবক্তা, অন্যতম কাণ্ডারি বা কর্ণধার বলতে পারি। তো আসছি মূল আলোচনায়। তিনি এই প্রবন্ধ গ্রন্থে মোট 30টি প্রবন্ধ রচনা করেছেন। বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কাণ্ডারি হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। এখন এই বুদ্ধির মুক্তি আন্দোলনটা কি? আবার বুদ্ধির মুক্তি আন্দোলনটা হচ্ছে, আমরা জানি 1926 সালে ঢাকায় প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম হচ্ছে বুদ্ধির মুক্তি। 1926 সালে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। কেন এই আন্দোলনের সূত্রপাত ঘটে? 1926 সালেও, অর্থাৎ আধুনিক সময়ে এসেও তৎকালীন সময়ে বাঙালি সমাজ কিন্তু ধর্মান্ধতা বা কুপ্রথা, অজ্ঞতা, মূর্খতা বা কুসংস্কারচ্ছন্নতা থেকে বেরিয়ে আসতে পারেনি। বিশেষ করে মুসলিম সমাজ, তারা এইসব থেকে বেরিয়ে আসতে তাদের অনেকটা সময় লেগেছিল, যার দরুন কিন্তু এই বুদ্ধির মুক্তি আন্দোলন প্রতিষ্ঠিত হয় 1926 সালে। পরবর্তীতে 1927 সালে প্রতিষ্ঠিত হয় এই যে মুসলিম সাহিত্য সমাজ। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1927 সালে। এই যে মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতাও কিন্তু এই মোতাহার হোসেন চৌধুরী। তো যদিও মুসলিম সাহিত্য সমাজের বা মুখপাত্র হচ্ছে আবুল হোসেন ছিলেন, কিন্তু ইনিও কিন্তু এই বুদ্ধির মুক্তি বা মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তো এই বুদ্ধির মুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজের সম্পাদনায় তৈরি হয় শিখা পত্রিকা। মুসলিম সাহিত্য সমাজের যারা অন্যতম প্রবক্তা বা প্রতিষ্ঠাতা ছিলেন, তারা কিন্তু এই শিখা নামক পত্রিকাটি তৈরি করেন এবং এই শিখা পত্রিকায় তারা মূলতই সবসময় চেয়েছেন মুসলিম সমাজ যেন ধর্মান্ধতা, কুপ্রথা, অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কারচ্ছন্ন থেকে বেরিয়ে আসে। সেই দরুনে এই শিখা পত্রিকায় তারা লেখালেখি করত এবং এই শিখা পত্রিকার উপরেই কিন্তু লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আসলে জ্ঞান যেখানে সীমাবদ্ধ থাকে, সেখানে বুদ্ধিটা বন্দি থাকে এবং মুক্তি সেখানে আর সম্ভব হয়ে দাঁড়ায় না। এই জন্য শিক্ষা পত্রিকার প্রত্যেকটি পাতায় পাতায় কিন্তু এটি লেখা থাকতো। তো বুদ্ধির মুক্তি আন্দোলন বা মুসলিম সাহিত্য সমাজ বা শিখা পত্রিকায় এগুলো আসলে শুধু যে মোতাহার হোসেন চৌধুরী প্রতিষ্ঠাতা বা কর্ণধার ছিল এরকম না। এখানে আমরা আরও একজন প্রাবন্ধিক পড়ব, আবুল ফজল। তিনিও ছিলেন, আবুল হোসেন ছিলেন
এছাড়াও আব্দুল ওদুদ ছিল, আব্দুল কাদির ছিল, আরও অন্যান্য ব্যক্তিবর্গরা ছিল, যারা কিনা তৎকালীন সময়ে আধুনিক সমাজে এসেও যখন দেখেছে যে মুসলিম সমাজ এই কুপ্রথা থেকে বা ধর্মান্ধতা থেকে, কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারছে না, তখন তারা এই বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটান। আর এটি হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। এরপর হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী, তিনি মূলতই সৌন্দর্য বোধ, মুক্ত বুদ্ধির চেতনা এবং মানব প্রেমের আদর্শের অনুসারী ছিলেন। যেহেতু আমাদের মাস্টার্স মোতাহার হোসেন চৌধুরী নিয়ে মোটামুটি একটু আলোচনা করা হয়েছে যে আসলে তিনি কেমন প্রাবন্ধিক, তিনি মূলত যে একজন প্রাবন্ধিক, তার প্রবন্ধের মূল বিষয়বস্তুগুলো কি, অথবা দেখা যাচ্ছে তিনি যে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত, কেন সম্পৃক্ত, বুদ্ধির মুক্তি আন্দোলনটা কি, এই প্রসঙ্গগুলো কিন্তু আপনারা মোতাহার হোসেন চৌধুরীর সাথে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে তিনি তার প্রবন্ধে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, বিশেষ করে রাজনীতি, ধর্মীয় জাতীয়তাবোধ, এই দুটি বিষয় বিশেষভাবে স্পষ্ট করেছেন। এটা হচ্ছে আমরা মোটামুটি দিলাম হচ্ছে মোতাহার হোসেন চৌধুরীর যে একটা পরিচয়। সেটি সবচেয়ে ব্যতীত বিষয় হচ্ছে তার যে এই সংস্কৃতি কথা এত সুন্দর একটি প্রবন্ধ গ্রন্থ, সেটি মূলত প্রকাশিত হয় মোতাহার হোসেন চৌধুরী মারা যাওয়ার 2 বছর পরে, যে 1956 সালে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু 1958 সালে এই সংস্কৃতি কথা প্রবন্ধটি রচিত হয়েছে এবং সাড়া ফেলেছে। এরপরে আমরা দেখব সংস্কৃতি কথা এই প্রবন্ধটি। আসলে এখানে যতগুলো প্রবন্ধ রয়েছে সবগুলো প্রবন্ধই কিন্তু অনেক বড় বড় প্রবন্ধ, বিষয়টি এরকম না। এক পাতারও একটা প্রবন্ধ রয়েছে, যেমন জীবন ও বৃক্ষ, এটি 1-1.5 পাতার একটা প্রবন্ধ, কিন্তু সংস্কৃতির কথা এই প্রবন্ধটি কিন্তু মোটামুটি একটু বড় এবং একটু আমাদের কাছে জটিল লাগে। তো দেখা যাচ্ছে যে সংস্কৃতির কথা প্রবন্ধে যে আলোচনাগুলো করেছি আমি, সেটা হচ্ছে মূল বিষয়বস্তু দিয়ে রেখেছি, আসলে কার সাথে কার সম্পর্ক এবং ধর্ম এবং সংস্কৃতির সাথে যে একটা কনফ্লিক্ট ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা এখানে সুস্পষ্ট করেছি। সংস্কৃতি কথায় এটি মতো সংস্কৃতি কথা প্রবন্ধের অন্তর্গত, মানে সংস্কৃতি কথা নামক প্রবন্ধ গ্রন্থ থেকে সংস্কৃতি কথা নেওয়া হয়েছে। এর মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু হচ্ছে ধর্ম ও সংস্কৃতি যে দুটি আলাদা প্রক্রিয়ার, তা তিনি সুন্দর এবং সুস্পষ্ট রূপে উপস্থাপন করেছেন। এছাড়াও তিনি সংস্কৃতির সাথে সঙ্গতি রেখে সংস্কৃতির সাথে যে ধর্মের একটা সম্পর্ক রয়েছে সেটি দেখিয়েছেন, সেটা কনফ্লিক্ট নাকি কমপ্লিমেন্ট সেটা দেখিয়েছেন। এছাড়াও সংস্কৃতির সাথে নারীর সম্পর্ক রয়েছে সেটি দেখিয়েছেন, সংস্কৃতির সাথে মূল্যবোধের যে একটা সম্পর্ক রয়েছে সেটি দেখিয়েছেন, সংস্কৃতির সাথে সংস্কার মুক্তির যে সম্পর্ক কীরকম সেটি দেখিয়েছেন, সংস্কৃতির সাথে প্রগতির সম্পর্ক রয়েছে সেটি দেখিয়েছেন, সংস্কৃতির সাথে সভ্যতার সম্পর্ক, এই বিষয়গুলো তিনি দেখিয়েছেন। আপনারা যারা নিবন্ধনের জন্য দেখছেন তারা অবশ্যই এই মূল পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবেন, এবং যারা মাস্টার্সের জন্য দেখছেন তারাও এই মূল পয়েন্টগুলো দেখে লিখে রাখবেন, কেননা তিনি মূলতই সংস্কৃতির সাথে কার কনফ্লিক্ট সম্পর্ক বা কমপ্লিমেন্ট সম্পর্ক এগুলো তিনি সুস্পষ্ট করেছেন, এবং সংস্কৃতিবান মানুষ কীরকম হয় এবং ধর্মের মানুষ কীরকম হয় সেগুলো দেখিয়েছেন। সংস্কৃতিবান হতে গেলে কি কি উপায় লাগে এবং সংস্কৃতিবান মানুষের কার্যক্রম কীরকম সেগুলো তিনি দেখিয়েছেন। এই জন্য এই বিষয়গুলো, এই মূল পয়েন্টগুলো আপনারা লিখে রাখবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পয়েন্ট। তো আমরা প্রথমেই বলি, মূলতই তিনি সংস্কৃতি কথা প্রবন্ধে মূল বিষয়বস্তু কি বলেছেন। মূল বিষয়বস্তু তিনি বলেছেন যে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি হচ্ছে শিক্ষিত ও মার্জিত লোকের ধর্ম। এখানে 2 ধর্ম কিন্তু আলাদা। একটা ধর্ম হচ্ছে কোনো গ্রন্থ থেকে পাওয়া, আর আরেক ধর্ম হচ্ছে নিজে নিজে তৈরি করা। এই ধর্ম হচ্ছে নৈতিকতা বোধ বা নীতিবোধ থেকে জাগ্রত হয়ে যায়, অটোমেটিকলি জাগ্রত হয়ে যায়। তো এই দুটো ধর্ম আলাদা করেছেন। মোতাহার হোসেন চৌধুরী বলেছেন যে ধর্ম মূলত একটা আধ্যাত্মিক মতবাদ, আর এই মতবাদে সাধারণ মানুষরা অন্ধের মতো বিশ্বাস করে। এজন্যই প্রাবন্ধিক মনে করেন যে ধর্ম মানে হচ্ছে জীবনের নিয়ন্ত্রণ। যারা হচ্ছে ধর্ম লালন করে, মনের মধ্যে যাদের ধর্মীয় অনুভূতিটা অনেক বেশি কাজ করে, তারা আসলে জীবনকে নিয়ন্ত্রণ করে, আর এই নিয়ন্ত্রণের মূলে যে একটা পুরস্কার রয়েছে, সেই পুরস্কারের আশায় তারা হচ্ছে বৈরাগ্য সাধনায় সাধিত করে। আসলে এই ধর্ম মূলতই চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে। তবে ধর্ম কিন্তু মানুষকে বিকশিত করে না, মূলত ধর্ম কিছু নিয়ম কানুন মেনে চলার একটা প্রক্রিয়া মাত্র। একটা ধার্মিক মানুষ নিজে থেকে কোনো কিছু আবিষ্কার করতে পারে না বা বিকশিত করতে পারে না। সেই ধার্মিক ব্যক্তি অবশ্যই সেই ধর্মগ্রন্থ থেকে যেই নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো তিনি লালন করে থাকে। অর্থাৎ ধার্মিক মানুষ হচ্ছে, মানে প্রাবন্ধিকের ভাষায় যদি বলি, ধার্মিক মানুষ হচ্ছে জীবনের গোলাপ ফোটানোর দিকে তার কোনো নজর নেই, শুধুমাত্র নজর হচ্ছে নিজেকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করা, এবং সেই পাপ থেকে, পতন থেকে রক্ষা করলে সে পরবর্তীতে সে
লাভবান হবে বা পরবর্তীতে সে পুরস্কৃত হবে, সেই লোভের আশায় তিনি মূলত নিয়ন্ত্রণ করে থাকেন। তিনি আসলে নিজের ব্যক্তিত্ব বোধ বা মূল্যবোধ থেকে নিয়ন্ত্রিত হয় না। কিন্তু একজন সংস্কৃতিবান মানুষের কাজ কি লিখেছেন বা সংস্কৃতি মানুষের ক্রিয়াকলাপ এভাবে তিনি স্পষ্ট করেছেন। যদিও সংস্কৃতির সম্পর্কে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন। কারো কারো মতে হচ্ছে জীবনকে প্রকাশের নামই হচ্ছে সংস্কৃতি। কেউ কেউ মনে করেন যে সংস্কৃতি হচ্ছে সভ্যতার একটা নির্যাস। কিন্তু মোতাহার হোসেন বলেছেন যে সংস্কৃতি মানে হচ্ছে সুন্দরভাবে বাঁচা, মহৎভাবে বাঁচা। সংস্কৃতি মানে হচ্ছে মানুষকে সুন্দরভাবে বাঁচায়, মহৎভাবে বাঁচায়। মানে সংস্কৃতি মানে হচ্ছে উন্নততর জীবন সম্বন্ধে চেতনা। আসলে সংস্কৃতিবান মানুষ কিন্তু নিজে থেকে আসলে ভালো কাজগুলো করে থাকে, নিজে থেকে তারা আসলে বিকশিত করে নিজেদেরকে। আমরা কিন্তু অনেক সময় দেখি যে মানবিক মূল্যবোধ থেকেই বা মানবিক বিবেকবোধ থেকে কিন্তু অনেক সময় পথচারীকে বা সহযোগিতা করতে দেখি বা সাহায্য করতে থাকি। এটা হচ্ছে একটা সংস্কৃতিবান মানুষের বৈশিষ্ট্য বা পরিচয়। সেটা হচ্ছে যে ধর্মের লোকই হোক, তবে ধর্মকে কেন্দ্র করে কিন্তু সে আসলে দেয়নি। তার মানবিক মূল্যবোধ থেকে সে নিজে থেকে বিকশিত হয়েছে, তার কাছে এটা নৈতিক দায়িত্ব মনে হয়েছে এবং সে তার মূল্যবোধ থেকেই সে এটি করেছে। এটাই হচ্ছে সংস্কৃতির পরিচয়। এখন সংস্কৃতিবান মানুষেরই যে শুধুমাত্র নৈতিকতা বোধ রয়েছে বিষয়টি এমন। তার মানে কি ধার্মিক লোকেদের নৈতিকতা বোধ নেই? তা তিনি বলেননি। তিনি মূলতই বলেছেন যে ধর্ম এবং সংস্কৃতির জায়গাটা একেবারেই আলাদা। সংস্কৃতিবান মানুষ নিজে থেকে বিকশিত হয়, নিজে থেকে তারা মূল্যবোধ তৈরি করে এবং তারা পুরস্কারটা আসলে নগদ নগদ হাতে পেতে চায়। তারা পুরস্কারের লোভে পাপ বা পতন থেকে বিরত থাকে না। তারা নৈতিক দৃষ্টিকোণ থেকে যেটি ভালো, মহৎভাবে বাঁচতে যেটি করণীয়, সুন্দরভাবে বাঁচতে যেটি করণীয় সেটি করে থাকে, নিজেকে বিকশিত করেন এবং সমাজের প্রত্যেককেই সে আলোকিত করার চেষ্টা করেন। অর্থাৎ ধার্মিক ব্যক্তিদের অনেকটাই সংকীর্ণ মানা বা তাদের পরিধি যে ছোট এটি স্পষ্ট করেছেন এবং সংস্কৃতিবান মানুষের পরিধি যে ব্যাপক এবং বিস্তৃত সেটি তিনি স্পষ্ট করেছেন। এরকম বেশ কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে কিন্তু ধর্ম এবং সংস্কৃতিকে তিনি দুটি আলাদা প্রক্রিয়ার বা আলাদা বিষয় বলে স্পষ্ট করেছেন। এছাড়াও সংস্কৃতির সাথে অন্যান্য বিষয়ের যে সঙ্গতি রয়েছে তিনি স্পষ্ট করেছেন। যেমন সংস্কৃতির সাথে ধর্মের যে কনফ্লিক্ট একটা সম্পর্ক সেটা আমরা দেখলাম, এটা হচ্ছে আসলে পরিপন্থী একটা সম্পর্ক, এটা দেখলাম। এরপর হচ্ছে সংস্কৃতির সাথে নারীর সম্পর্ক তিনি খুব সুন্দরভাবে সুস্পষ্ট করেছেন যে কোনো কোনো ধর্মে কিন্তু নারীকে বিশেষ নজরে দেখে। অর্থাৎ নারী তাদের কাছে কেবলমাত্র একটা কামের সামগ্রী বা ভোগের উপকরণ তাদের কাছে মনে হয়। নারী শুধুমাত্রই স্থূল ভোগের সামগ্রী বলে অনেক ধর্মে মনে করা হয়। কিন্তু কোনো কোনো ধর্মে আবার নারীকে অনেক বেশি শ্রেষ্ঠ বা মর্যাদাবান করে দেওয়া হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ধর্মে কিন্তু নারী আসলে যে যৌনতা বা ভোগের সামগ্রী এটা এই দৃষ্টিকোণ থেকে দেখা হয়। কিন্তু মোতাহার হোসেন চৌধুরী তিনি অন্য দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তিনি দেখেছেন যে যৌন সম্ভোগকে অতিক্রম করে নারী যে অপরূপ রূপ তার নাগাল পায় না হচ্ছে ধর্মাবলম্বী মানুষেরা। কোনো কোনো ধর্ম আসলে প্রেমকে সমর্থন করে না, এটাকে অবৈধ কাজ বলে মনে করেন। কিন্তু একজন নারী যে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, তারপর হচ্ছে উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে একজন পুরুষকে উৎকৃষ্ট পুরুষ হিসেবে পরিণত করতে পারে, এই দৃষ্টিকোণটি অনেক ক্ষেত্রে ধার্মিকদের বোধগম্য হয়ে ওঠে না। নারী যে আসলে জীবনের শক্তি, সাহস, সাধনার প্রেরণা নারী থেকেই শুধুমাত্র আসে, এটিই মূলত বোঝাতে চেয়েছেন মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী এই জন্য নারীর সাথে সংস্কৃতির সুন্দর একটি সম্পর্ক রয়েছে এটি তিনি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে যদি আমরা প্রেমটাকে হালাল করে দিতাম তাহলে এটা হচ্ছে এত লুকোচুরি কোনো কিছু থাকতো না। তখন অনায়াসেই মানুষ প্রেম করত, ভালোবাসত, মানুষ উপভোগ করত এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ অনেক কিছুই তৈরি করতো বা অনেক কিছু করতে পারতো। মানে যেটা হচ্ছে আমাদের করা যাবে না সেটার প্রতি কিন্তু আকর্ষণটা বেশি থাকে। এই জন্যই মানুষ চুপি চুপি প্রেম করে থাকে এবং এই হারাম পথটিকে বেছে নেয়। তো তিনি বলেছেন যে আসলে আমরা যদি এই বিষয়টাকে যদি মানে ভালোভাবে দেখতাম তাহলে কিন্তু কামের চেয়ে যে প্রেম বড় এবং ভোগের চেয়ে উপভোগ বড়, তখন আর সমাজের কোনো কিছুই আমাদের কোনো বাধা থাকতো না এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ সংস্কৃতিবান হতে পারতো। তো আসলে কোনো কোনো ধর্ম নারীকে আসলে ভোগের বা কামের সামগ্রী মনে করলেও মোতাহার হোসেন চৌধুরী তিনি মোটেও ভোগের বা কামের সামগ্রী হিসেবে মনে করেননি। তিনি মূলতই সংস্কৃতিবান হয়ে ওঠার অন্যতম একজন উপায় হচ্ছে এই নারী বলে তিনি মনে করেন। নারী সম্পর্কে তিনি বলেছেন যে আমি হব না তাপস, হব না যদি না পাই তপস্বিনী। অর্থাৎ তপস্বিনী না হলে, অর্থাৎ নারী না হলে সে তাপস হবে না, সে সাধনা করবে না। এই জন্য নারী হচ্ছে সকল ক্ষেত্রে দরকার। নারী হচ্ছে আমাদের প্রেরণার উৎস, নারী হচ্ছে আমাদের জীবন শক্তি, নারী হচ্ছে আমাদের সাহস, সাধনার প্রেরণা, সকল কিছুর
মধ্যে হচ্ছে নারী শুধুমাত্র ফুল ফোটাতে পারে। এই জন্য নারীকে এতটা বেশি গুরুত্ব দিয়েছেন লেখক। এরপর হচ্ছে সংস্কৃতির সাথে মূল্যবোধের একটা সম্পর্ক রয়েছে। আসলে জীবনকে সঠিকভাবে পরিপূর্ণ করে তোলাই হচ্ছে মানুষের একমাত্র দায়িত্ব। জীবনকে পরিপূর্ণ করে তুলতে হলে অন্তরের মধ্যে কিন্তু এক ধরনের মূল্যবোধ জাগ্রত থাকতে হবে। তো এই মূল্যবোধ আমরা যে লোভ, লালসা, জিঘাংসা, সততা, তারপরে হিংসা, বিদ্বেষ এগুলো থেকে যে বিরত থাকি, এগুলো কিসের ফসল? এগুলো হচ্ছে মূল্যবোধের ফসল। আর এই সব থেকে বিরত থাকাই হচ্ছে সংস্কৃতিবান মানুষ হয়ে ওঠার একটি অন্যতম উপায়। এই জন্য কিন্তু মূল্যবোধ এবং সংস্কৃতির সাথে সুন্দর একটি সম্পর্ক রয়েছে। এরপর হচ্ছে সংস্কৃতি আর সংস্কার মুক্তির সম্পর্ক। আসলে সংস্কৃতি এবং সংস্কার মুক্তির দুটোকে অনেকেই একই ভাবেন, কিন্তু আসলে এক নয়। সংস্কৃতি হচ্ছে বড় ভাই আর এ হচ্ছে ছোট ভাই। সংস্কৃতি আসলে অনেকগুলো বিষয়কে নিয়েই তৈরি হয়। সংস্কৃতির একটি অংশ হচ্ছে সংস্কার মুক্তি। সংস্কার মুক্তি ছাড়াও কিন্তু সংস্কৃতি হতে পারে, কিন্তু মূল্যবোধ ছাড়া কিন্তু আবার সংস্কৃতি হবে না। সংস্কার মুক্তি হচ্ছে জীবনের বা সংস্কৃতির একটি অংশ। এরপর হচ্ছে সংস্কৃতির সাথে প্রগতির সম্পর্ক। প্রগতি মানে হচ্ছে উত্তর পরিবর্তন, আর এই উত্তর পরিবর্তনই কিন্তু সংস্কৃতির অংশ, যা হচ্ছে মানুষকে উত্তর উন্নত করবে, মার্জিত করবে, তারপরে হচ্ছে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে, বিকশিত করবে, আলোকিত করবে। তাই হচ্ছে প্রগতি, যা হচ্ছে সংস্কৃতির অন্যতম একটি অংশ। এরপর হচ্ছে সংস্কৃতির সাথে সভ্যতা। সভ্যতা কিন্তু খুব সুন্দর একটি জিনিস। সভ্যতা হচ্ছে সংস্কৃতি বা কালচার, যা সৌন্দর্য সৃষ্টি করে। আর এই সংস্কৃতির একটি মুদ্রার এপিঠ বা ওপিঠ বলেছেন মোতাহার হোসেন চৌধুরী। সংস্কৃতির এপিঠ ওপিঠ হচ্ছে প্রগতি এবং সভ্যতা। জীবনকে নিয়ন্ত্রণ করতে, জীবনকে বিকশিত করতে, আলোকিত করতে এই প্রগতিকে চলতে হবে সভ্যতার অভিমুখে। তাহলেই হচ্ছে এই সভ্যতা তৈরি হবে এবং সভ্যতাও উন্নতি ঘটাতে পারবে। অন্যথায় সভ্যতা কখনোই উন্নতি ঘটাতে পারবে না। এই জন্য হচ্ছে সংস্কৃতির সাথে প্রগতি এবং সভ্যতা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও মোতাহার হোসেন চৌধুরী কিন্তু সংস্কৃতিবানদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন এবং সংস্কৃতিবান মানুষ হয়ে ওঠার উপায়গুলোও তিনি বলে দিয়েছেন। সংস্কৃতিবানদের কর্তব্য কি কি? প্রথমে হচ্ছে সংস্কৃতিবানদের কর্তব্য হচ্ছে সংস্কার মুক্তি করা, সংস্কার করা। সংস্কৃতিবান লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে হচ্ছে অন্যায় এবং নিষ্ঠুরতাকে। ব্যক্তির ভেতরের আমিকে সুন্দর করে তোলাই হচ্ছে সংস্কৃতিবানের কর্তব্য। ব্যক্তির আমিকে যদি সে সুন্দর করে তুলতে পারে, তাহলে সে অটোমেটিকলি অন্যজনকে বিকশিত করতে পারবে বা আলোকিত করতে পারবে। এবং সংস্কৃতিবানের অন্যতম কর্তব্য হচ্ছে মূল্যবোধ উত্তরোত্তর বৃদ্ধি করা। প্রধান দায়িত্ব হচ্ছে মূল্যবোধ অর্জন করা। তো এগুলো হচ্ছে মানে এই যেই বৈশিষ্ট্যগুলো আমরা বললাম, এগুলো হচ্ছে একজন সংস্কৃতিবান মানুষের আদর্শই হবে এই বিষয়গুলোকে মেনে চলা। নারীদের সম্পর্ক, মূল্যবোধ উত্তরোত্তর বৃদ্ধি করা, সংস্কার মুক্তি করা, প্রগতি বা সভ্যতার মধ্যে যেটা সূক্ষ্ম একটি সম্পর্ক রয়েছে, বা অন্যায় বা নিষ্ঠুরতাকে পরিহার করা, নিজের জীবনকে সুন্দরভাবে আদর্শভাবে বিকশিত করা, এগুলো হচ্ছে সংস্কৃতিবানদের দায়িত্ব বা কর্তব্য। আর সংস্কৃতিবান হয়ে ওঠারও অনেক উপায় তিনি বলে দিয়েছেন, যদিও সুনির্দিষ্ট ধরাবাঁধা পথ নেই, কিন্তু তারপরে কিছু কিছু বিষয় তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন যে কাউকে অনুসরণ না করে কালচার্ড হওয়া বা সত্যিকারের সংস্কৃতি কর্মের উদ্দেশ্য নয়। লেনিন হোক, যিশু হোক, কার্ল মার্কস হোক, যেই হোক না কেন, কাউকে অনুসরণ করে নেয়। প্রত্যেকের ভিতরেই কিন্তু এক একটা ব্যক্তিত্ব রয়েছে, প্রত্যেকের ভিতরেই কিন্তু এক একটা নিজস্ব সত্তা রয়েছে। কেউ কিন্তু চাইলেই সে কিছু একটা হতে পারবে। কেউ কিন্তু চাইলেই সে যদি চিন্তা করে যে আমি এই ভালো কাজটি করব, বা আমি নিজে থেকে একটা উদ্যোক্তা হব, আমি নিজে থেকে একটা ভালো একটা সংগঠন তৈরি করব, আমি নিজে থেকে একটা পরিকল্পনা করব, সুন্দরভাবে কন্ট্রোল করব নিজেকে। কেউ যদি নিজে থেকে চায় যে আমি নিজে থেকে কিছু হব, সে অবশ্যই হতে পারবে। তার নিজের সত্তা দিয়ে কিন্তু সে হতে পারবে। এই জন্য প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের একটা সত্তা রয়েছে এবং সেই সত্তা থেকে সে অনেক কিছুই করতে পারবে। সেই সত্তাটাই শুধুমাত্র খুঁজে বের করতে হবে এবং সেই সত্তা অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই কিন্তু সংস্কৃতিবান হওয়া যাবে। নিজের পথটি নিজেই তৈরি করে নিতে বলেছেন কবি। অর্থাৎ তিনি বলেছেন, মার্জিত, শিক্ষিত, রুচিবান মানুষের জীবনের অলংকার ও অহংকারই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি কোনো মতবাদ বা দর্শন নয়। সংস্কৃতি হচ্ছে একটা উপলব্ধির বিষয় বা অনুভবের ব্যাপার, যা দিয়ে খুব সহজেই আমরা নিজ এবং সমাজকে নিয়ন্ত্রণে রাখতে পারি। অর্থাৎ জীবনকে খুব সহজেই সুন্দর করে, মহৎ করে বাঁচাতে পারি। মূল্যবোধ সম্পর্কে তার অবশ্যই ধারণা থাকতে হবে। মূলত ধর্ম, প্রগতি, সভ্যতা, মূল্যবোধ, নারী, এই সকল কিছুই কিন্তু সংস্কৃতির অঙ্গ বা উপায় বলা হয়েছে। তিনি সবশেষে বলেছেন যে জীবনের মূল্যবোধ সৃষ্টি এবং জীবনকে বর্জন করে নয়, বরং ভালোবেসে সমৃদ্ধ করাই হচ্ছে সংস্কৃতির চর্চার উদ্দেশ্য। যদি তা সম্ভব হয়, তবে ধর্ম, প্রগতি ও সভ্যতা
উত্তর সমৃদ্ধি লাভ করতে পারে। এরপর হচ্ছে সংস্কৃতি ও ধর্মের মধ্যে পার্থক্য। এটা শুধু জাস্ট দিয়ে রেখেছি, এটা হচ্ছে যারা মাস্টার্স পরীক্ষা দেবেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ছকটা দিয়ে আসতে পারেন, এবং যারা নিবন্ধনধারী রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই ছকটা দিয়ে আসবেন। যদিও সিলেবাস চেঞ্জ হওয়ার পরে 18তম নিবন্ধনে এটি আসেনি, তবে 19তম আসতেও পারে, এটাই স্বাভাবিক। কোনো না, শুধু 18 বা 19তম নিবন্ধন বলে কোনো কথা নয়। নিবন্ধনের সিলেবাসটাকে ধরা বাঁধা নির্দিষ্ট একটা সিলেবাস দিয়ে দিয়েছে। তো এই সিলেবাসের প্রত্যেকটি প্রবন্ধ বা প্রত্যেকটি গল্প, উপন্যাস, নাটক সকল কিছু সম্পর্কেই ধারণা রাখা উচিত। একটি কথায় এই প্রবন্ধ থেকে আসলে সেটা মাস্টার্স হোক বা নিবন্ধন হোক বা যে কোনো লিখিত পরীক্ষা হোক, এই চিত্র আপনাদের, এই ছক আপনাদের দিয়ে আসতে হবে। ছকের যখনই ছক দেখবে, টিচারের মানে ধারণাটাই সুন্দর হয়ে উঠবে যে না, আপনি সত্যি কিছু লিখেছেন। তো যাই হোক, আমি ধর্মকে জাস্ট বললাম, এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোই কিন্তু এখানে জাস্ট করা হয়েছে। তারপর একটু দেখাচ্ছি, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার হচ্ছে শিক্ষিত ও মার্জিত লোকের ধর্ম। ধর্মের সংজ্ঞা পরিধি তুলনামূলক ক্ষুদ্র, আর সংস্কৃতি বা কালচারের সংজ্ঞা পরিধি তুলনামূলক ব্যাপক ও বিস্তৃত। ধর্ম হচ্ছে গোষ্ঠী কেন্দ্রিক, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু এই ধর্মটাকে পরিচালনা করেন বা ধর্মটাকে লালন করেন। কিন্তু সংস্কৃতি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। সংস্কৃতি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। সংস্কৃতি হচ্ছে নিজেকে আসলে বিকশিত করতে চায়, আলোকিত করতে চায়, এবং পরবর্তীতে এই সংস্কৃতি আসলে পুরো সমাজটিকে বিকশিত বা আলোকিত করতে চায়। এই জন্যই সংস্কৃতি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, নিজেকে বাঁচা বা মহৎভাবে বাঁচা, সুন্দরভাবে বাঁচা, এই পথে হেঁটেই তারা হচ্ছে আলোকিত করতে চায়। এরপর হচ্ছে ধর্ম মানুষকে মূলত পঙ্গু করে, কিছু সুনির্দিষ্ট নিয়ম, ধরাবাঁধা নিয়ম আসলে মানুষকে পঙ্গু করে দেয়, কিন্তু সংস্কৃতি মানুষকে অনেক বেশি উদার করে। সংস্কৃতিবান আর ধর্ম মানুষকে আপন অনুশাসন দ্বারা গৃহবন্ধনে আবদ্ধ রাখে, কিন্তু সংস্কৃতি মানুষকে সুন্দরভাবে, মহৎভাবে বাঁচাতে শেখায়। ধার্মিক ব্যক্তি তার কৃতকর্মের জন্য মৃত্যুর পর অপেক্ষা করে, আর সংস্কৃতিবান মানুষ তার কৃতকর্মের ফল হাতে নাতে পেয়ে থাকেন। তাকে মৃত্যুর পর আসলে যে পুরস্কৃত হবে এই আশায় তাকে থাকতে হয় না। ধার্মিক ব্যক্তির স্বর্গ তৈরি করে ধর্ম প্রবর্তকেরা, আর সংস্কৃতিবান ব্যক্তি তার নিজের স্বর্গ মর্তের মাটিতে সে নিজেই তৈরি করতে পারে। ধর্ম ইন্দ্রিয় সাধনের পরিপন্থী, আর ইন্দ্রিয় হচ্ছে পঞ্চপ্রদীপ জেলে জীবন সাধনার অপর নাম হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি মানুষ হচ্ছে চোখ, নাক, কান। আসলে চোখ এবং কানকে কিন্তু মোতাহার হোসেন চৌধুরী সংস্কৃতিকতা প্রবন্ধে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। চোখকে আসলে ছবির সাথে তিনি কল্পনা করেছেন। এভাবে কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আসলে যে মানুষ সংস্কৃতিবান হয়ে ওঠে, মানুষ যে মূলতই নিজের বিবেকবোধ, মূল্যবোধ জাগ্রত করতে পারে, মানুষ যে বিকশিত হতে পারে, আলোকিত হতে পারে, এই জন্য পঞ্চ ইন্দ্রিয়কে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন মোতাহার হোসেন চৌধুরী সংস্কৃতিকতা প্রবন্ধে। যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে আসলে কালচার থাকতে পারে না, যেখানে মুক্ত চিন্তাই নেই সেখানে কালচার থাকতে পারে না, এটি তিনি ব্যক্ত করেছেন। আমরা কিন্তু নিবন্ধনে অনেকগুলো ব্যাখ্যা আসতে দেখি, এই ব্যাখ্যাগুলো কিন্তু এই প্রবন্ধের মধ্যেই দেওয়া আছে। কিছু কিছু লাইন তুলে, বিখ্যাত কিছু লাইন তুলে দিয়ে জাস্ট ব্যাখ্যা করতে বলে, আপনারা কিন্তু এগুলোই ব্যাখ্যা করবেন। যেমন এর আগে কিন্তু ব্যাখ্যা এসেছিল, কালচারের উদ্দেশ্য হচ্ছে জীবনের বিকাশ, পতন, পাপ থেকে রক্ষা করা নয়। ধর্ম চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে, মানুষকে বিকশিত করতে নয়। এই ধরনের ব্যাখ্যা কিন্তু আসে নিবন্ধন। তারপর হচ্ছে ইন্দ্রিয়ের পঞ্চপ্রদীপ জেলে জীবন সাধনার অপর নামই হচ্ছে কালচার। আমাদের এই ইন্দ্রিয় বা পঞ্চপ্রদীপ দিয়ে আসলে আমরা কিভাবে আসলে কালচারটাকে গঠিত করি বা মূল্যবোধ জাগ্রত করি বা সক্রিয় হয়ে উঠি, এগুলো কিন্তু দেখিয়েছেন। এগুলো ব্যাখ্যা আসতে পারে। এরপরে আসছি মোতাহার হোসেন চৌধুরীর আরো একটি প্রবন্ধ, সেটা হচ্ছে জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষ মূলত সংস্কৃত কথা প্রবন্ধের অন্তর্গত। এটার মূল বিষয়বস্তু হচ্ছে জীবনের তাৎপর্য উপলব্ধি এই প্রবন্ধের মূল কথা। জীবনটা আসলে কি, জীবনটা আসলে কিরূপ হওয়া উচিত, জীবনের স্বরূপ কি, এটি তিনি বিশ্লেষণ করেছেন এই প্রবন্ধে। মানব জীবনের বৈশিষ্ট্য তিনি এই প্রবন্ধে দেখিয়েছেন। প্রবন্ধটি হচ্ছে একেবারেই 1 থেকে 1.5 পেজের একটি প্রবন্ধ। মানব জীবনের বৈশিষ্ট্যও তিনি দেখিয়েছেন, এছাড়াও বৃক্ষের জীবনের বৈশিষ্ট্যও তিনি দেখিয়েছেন। মানব জীবনের বৈশিষ্ট্য তিনি এভাবে দেখিয়েছেন যে মানব জীবন মূলতই স্বল্প বুদ্ধি সম্পন্ন, এর জ্ঞান গরিমা খুবই কম, স্বল্প প্রাণ সম্পন্ন, এরা আসলে খুব সংকীর্ণভাবে বাঁচতে চায় বা খুব স্বল্পভাবে বাঁচতে চায়, এরা স্বল্প প্রাণের অধিকারী। এরপর হচ্ছে জবরদস্তি সম্পন্ন, আসলে একজন আরেকজনকে মেরে খাবে বা একজন আরেকজনের ওপরে কিভাবে মানে জবরদস্তি করে আত্মসাৎ করবে, এভাবেই কিন্তু আসলে দুনিয়ার মানুষ চলছে। সকলেই না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এটিকে দেখিয়েছেন। ব্যক্তি স্বার্থপরতা তাদের অনেক বেশি, পারিবারিক স্বার্থপরতা অনেক বেশি, আগে নিজে বাঁচি, পরিবার বাঁচাই,
তারপরে হচ্ছে জাতিতে জাতিতে তো কনফ্লিক্ট রয়েইছে আসলে, এক দেশতে আরেক দেশের সাথে বা একই দেশের সাথে দেখা যাচ্ছে যে এক জাতি থেকে আরেক জাতিতে অনেক ধরনের কনফ্লিক্ট আমরা দেখতে পারি, জাতিগত স্বার্থপরতা রয়েছে। বৈষ্ণবকে মারল তো ক্ষত্রিয়রা এসে একদম সবকিছু উল্টাপাল্টা করে দিয়ে গেলো, এরকম জাতিগত কনফ্লিক্ট আমরা দেখতে পারি। এরপর হচ্ছে কুটিলতা, এগুলো কিন্তু পরিপূর্ণ মানব জীবনে। এই স্থূল বুদ্ধি সম্পন্ন বা স্বল্প প্রাণের অধিকারী বা জবরদস্তিগুলো আমরা দেখতে পারি, বিভিন্ন ধরনের স্বার্থপরতাগুলো দেখতে পারি, এগুলো হচ্ছে মানব জীবনে পরিপূর্ণ। অর্থাৎ মানব জীবন আসলে জীবনের প্রেম বা সৌন্দর্যের স্পর্শ পায়নি বলে মানব জীবন অত্যন্ত ত্রুটিপূর্ণ বলে তিনি মনে করেন মোতাহার হোসেন চৌধুরী। কিন্তু মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষের বৈশিষ্ট্য তিনি বলেছেন, বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে বিকাশের প্রতীক, এই বৃক্ষ পরিপূর্ণতার প্রতীক, সার্থকতার প্রতীক, নীতি, শান্তি, সেবার প্রতীক, প্রশান্তির প্রতীক, নীরব সার্থক হচ্ছে এই বৃক্ষ। অনেকেই কিন্তু অনেকভাবে জীবন কিরকম হওয়া উচিত এরকম প্রসঙ্গ কিন্তু বলেছেন। কেউ কেউ বলেছেন জীবন হওয়া উচিত ফুলের মতো, অন্যর জন্য ফুটবে কিন্তু নিজের জন্য ফুটবে না, এরকম ধারণা রয়েছে। কেউ কেউ বলেছেন যে জীবন হওয়া উচিত পাহাড়ের মতো, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যাই আসুক না কেন যে কোনো মুহূর্তে আসলে মানুষের প্রতি মানুষের যে আসলে ঢাল স্বরূপ হয়ে থাকায় এরকম থাকবে, পাহাড়ের মতো থাকবে। কিন্তু এখানে রবীন্দ্রনাথের প্রসঙ্গে এনেছেন মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী রবীন্দ্রনাথের মানব জীবন সম্পর্কে যে তার যে ধারণা, তার যে প্রসঙ্গ সেটি কিন্তু টেনেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি তপবন প্রেমিক বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনকে নদীর গতির সঙ্গে তুলনা করেছেন, যা কিনা মনুষ্যত্বের প্রতীক। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জীবনের মানে হচ্ছে নদীর গতির মতো প্রবাহিত হওয়া, কোনো মানে এদিক সেদিক সে থামবে না, সে শুধু প্রবাহিতই হবে, অন্যের জন্য কাজ করে যাবে, অন্যর জীবনের জন্য, অন্যের সার্থকতায়, অন্যের পরিপূর্ণতায়, অন্যের বিকাশে, অন্যের নীতি নৈতিকতা, শান্তির জন্য, প্রশান্তির জন্য সে কাজ করে যাবে, যা কিনা হচ্ছে মনুষ্যত্বের প্রতীক হয়ে দাঁড়াবে। যদিও রবীন্দ্রনাথ বলেছেন বৃক্ষের ফুল ফোটানো সহজ, কিন্তু নদীর গতি কিন্তু অত সহজ নয়, নদীকে অনেক বাধা ডিঙিয়ে কিন্তু পেরোতে হয়, দুঃখ পেতে হয়, এরপর হচ্ছে নদীর গতি পেরোয়। কিন্তু তারপরও মোতাহার হোসেন চৌধুরী কোনো ফুল বা পাহাড় অথবা নদীর গতিকে বলেননি। মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। বৃক্ষ যেমন শুধুমাত্র মানে মাটি থেকে যে সে সার, যে পানি সে সংগ্রহ করে নিজে মোটাসোটা হয়ে দাঁড়ায় এমন না, সে নিজে মোটাসোটা হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সে ফুল ফোটায় এবং সেই ফুলকে সে আসলে মানুষকে উপভোগের জন্য সে পরিপূর্ণ করে তোলে। মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষকেই তিনি বেছে নিয়েছেন এই জন্যই যে বৃক্ষ হচ্ছে মানে ফুলে ফলে পরিপূর্ণ করে সার্থক করে নিজেকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মানুষের জন্য তিনি প্রতিস্থাপন করেন, এবং মানুষেরও তাই হওয়া উচিত। অর্থাৎ মানুষের জীবনটা হওয়া উচিত হচ্ছে বৃক্ষের মতো। মোতাহার হোসেন হচ্ছে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় মাপের একজন লেখক, কিন্তু তিনি কেন নদীর গতির সঙ্গে তুলনা করেন? নদীর গতি কোনো না কোনো জায়গায় তো গিয়ে থেমে যাবে, কিন্তু বৃক্ষ থেমে থাকবে না, বৃক্ষ সে শুধু দিয়েই যাবে, সে শুধু দিয়েই যাবে। জীবন এবং বৃক্ষ যে পরিপূরক এটি তিনি স্পষ্ট করেছেন। এই জন্য কিন্তু রবীন্দ্রনাথ এবং মোতাহার হোসেন চৌধুরীর যে মতামত রয়েছে, মোতাহার হোসেন মনে করেন যে এই প্রসঙ্গটি রবীন্দ্রনাথের আসলে সে যে এত এত বৃক্ষ এবং এত এত গাছ, এত এত তপবন প্রেমিক সে, কিন্তু তারপরও সে কেন তিনি জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেন, কেন তিনি জীবনকে নদীর গতির সঙ্গে তুলনা করেছেন, এটা কিন্তু মোতাহার হোসেন চৌধুরী বলেছেন। অর্থাৎ ফুল, পাহাড় বা নদীর গতি কোনোটিই নয়, বরং জীবনের অর্থই হচ্ছে বৃক্ষের মতো করে বাঁচা, বৃক্ষের মতো নিজের জীবনটাকে বিকাশ করা, পরিপূর্ণ করা এবং সার্থক করে তোলা। জীবনটা যেন নীতি, শান্তি, সেবার প্রতীক হয়ে দাঁড়ায়, প্রশান্তির প্রতীক হয়ে দাঁড়ায়, এবং এই জীবনটা যেন নীরব সার্থক হয়ে দাঁড়ায়, সেটির দিকে তিনি নজর দিতে বলেছেন। অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতার, সার্থকতার পেছনে রয়েছে তার নীরব একটা সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতাও তেমনই হওয়া উচিত। তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রাণ প্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেম, সৌন্দর্য, সেবায় বিকশিত, বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ দেখা দেবে। অর্থাৎ আমরা শুধুমাত্র বৃক্ষের দিকে তাকালেই কিন্তু জীবনের যে একটা উপলব্ধি, জীবনের যে করণীয়, জীবনের যে তাৎপর্য, এগুলো কিন্তু খুব সহজ হয় আমাদের বৃক্ষের দিকে তাকালে। অর্থাৎ তিনি এখানে তিনটা প্রসঙ্গ তুলে এনেছেন, মানব জীবনের বৈশিষ্ট্যগুলো তুলে এসেছেন, বৃক্ষের বৈশিষ্ট্যগুলো তুলে নিয়ে এসেছেন। এছাড়াও তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রসঙ্গটি রয়েছে যে তিনি কেন নদীর গতির সঙ্গে তুলনা করেছেন, তিনি হচ্ছে বৃক্ষের সাথে কেন তুলনা করলেন না, এই বিষয়টিকে তিনি বলেছেন।